আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের পড়ালেখা কার কীরকম চলছে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আজকে আমি তোমাদের সামনে কেমিস্ট্রির 12তম যেটা অধ্যায় রয়েছে, আমাদের জীবনের রসায়ন। তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবছো যে আসলে এত কিছু পড়তেছি আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অনেক কিছুই পড়তেছি। আমাদের এই যে এখানে একটা হেডিং দেওয়া আছে, রিয়েল লাইফ বায়োলজি, মানে বাস্তব জীবনে আমাদের বায়োলজি বা বাস্তবমুখী বায়োলজি শিক্ষা যেটা আর কি। তো এটা আসলে শুধু বায়োলজির ক্ষেত্রে না, আমরা এই কেমিস্ট্রির বিষয়ে বলতে পারি, ফিজিক্সের বিষয়ে বলতে পারি, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলাই মূলত আমাদের জীবনের সঙ্গে রিলেটেড। যেরকম আমাদের এই কেমিস্ট্রির যেটা 12তম অধ্যায়ে রয়েছে, আমাদের জীবনের রসায়ন। এই আমাদের জীবনে কি কি ক্ষেত্রে আমরা আসলে এই কেমিস্ট্রিটার ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, লাইফস্টাইলে। তো যাই হোক, এটারই একটা মনে করো যে প্র্যাকটিক্যাল আমাদের একটা নমুনা বলতে পারো। 12তম চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের, এই 12তম অধ্যায়ের মধ্যে এগুলি তুলে ধরা হয়েছে। তো তোমাদের অনুরোধ সাপেক্ষে আমাদের আজকে একটা ছোট্ট ক্লাস, সেটা হলো সাবানের উপর। এটার প্রস্তুতি এবং এর ইতিহাস সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ইন ডিটেলস আজকে আলোচনা করব। তো এই অধ্যায়টা আরও বলে নেই, এই অধ্যায়টার উপর আমরা একটা পুরো অধ্যায়টার উপর ওয়ান শট ক্লাস দিব। আমাদের এই ওয়ান শট ক্লাসগুলি ধারাবাহিকভাবে আমরা রেকর্ড করতেছি, তোমাদেরকে ওই আঙ্গিকে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। তো যাই হোক, আজকে শুধুমাত্র সাবান প্রস্তুত এই বিষয়টার উপর একটু আলোচনা করব। তো মূলত আমাদের সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো দ্য হিস্টোরি অফ সপ, অর্থাৎ আমরা বলতে পারি যে সাবানের ইতিহাস, সাবান তৈরির ইতিহাস। তো সর্বপ্রথম আমরা ইতিহাস দিয়েই শুরু করি, কি বলো? তোমরা অনেকেই হয়তো চিন্তা করতেছো যে ভাইয়া এই সাবান প্রস্তুত করার এই বিক্রিয়াটা আমার মাথায় ঢুকে না, বা আমরা সাবান কি করে হলো, ডিটারজেন্ট কি করে হলো, এইগুলো বিষয়গুলি খুব প্যানিক দেয় আমাকে, বা আমি বুঝতে পারি না। তো আজকে আমি তোমাদেরকে প্রথমেই বলে নিই, যারা তোমরা স্টুডেন্ট রয়েছে আমাদের অগ্রজ টিউটরসের, তোমরা তো ক্লাস করো, প্রাইভেট করো, টিউশন পড়ো, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো। বিশেষ করে দুপুরবেলা দেখা যায় যে বাসায় স্কুল শেষ করে আসে, তাড়াহুড়া করে হয়তো তোমার আম্মু খাইতে বলতেছে, এখন বলতেছে ভাল লাগতেছে না, আগে আমি ফ্রেশ হয়ে নিই, গোসল করি, বাথরুমে যাই। তার মানে গোসলখানায় যায় তুমি আগে ফ্রেশ হয়ে নিচ্ছ। গোসলখানায় ঢুকেই আমাদের যে কাজটা, একটু পানি গায়ে ঢালে দিয়ে তারপরে আমাদের সাবান ঘষাঘষির পালা চলে আসলো। তো অবশ্যই এটা আমরা টেনশন ছাড়াই যে এটা কী দিয়ে তৈরি হলো, কেমন করে আমি গায়ে ঘষবো, এত কিছু আমরা ভাবি না, কেউ ভাবি না। ঢুকলাম, গায়ে পানি ঢালে, তারপরে ইচ্ছা মতো সাবান দিয়ে ডলাডলি শুরু করলাম, গা পরিষ্কার, বাস পুরো শরীর ফ্রেশ লাগতেছে। নোংরা কাপড় নোংরা হয়ে গেল, কাপড়টা ছুঁড়ে ফেলে দিলাম। ওই কাপড়টা আমার মা কিভাবে ধুচ্ছে, আমার মনে করো যে বোন বা যারা বাসায় রয়েছে তারা কিভাবে এটা পরিষ্কার করছে, এত কিছু আমাদের চিন্তা করার কোনো টাইম নাই, বা এগুলি প্রসেস কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখি না। তো তোমরা যেরকম টেনশন ছাড়া নিজের শরীরটা ক্লিন করতে পারো, বাথরুমে ঢুকছো, গোসলখানায় ঢুকছো, আর বাস ক্লিন হয়ে বের হয়ে চলে আসছো, মাথায় কোনো প্যানিক নেই, প্যারা নেই, চলে আসতেছো। ঠিক অনুরূপভাবে যদি তুমি আজকের এই 15-20 মিনিট বা 25 মিনিট ক্লাসটা একটু মন দিয়ে দেখো, আর এই সাবানায়ন বা সাবান সংক্রান্ত যদি কোনো সিকিউ তোমার পরীক্ষার হলে আসে, পরীক্ষার হলে এই সিকিউটা দেখবা, টেনশন মুক্ত হয়ে যাবা। বাথরুমে যেরকম টেনশন মুক্ত গোসল করে বের হয়ে চলে আসো, ঠিক অনুরূপভাবে এই পুরা সিকিউরটা তুমি টেনশন মুক্ত দিয়ে আসতে পারবা। এই কি বলে প্রতিশ্রুতি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। তোমার আর এই বিষয়ে অন্তত কোনো সমস্যা বা কোনো টেনশনই থাকবে না ইনশাআল্লাহ। তো যাক, আমরা একেবারে হিস্ট্রি থেকে শুরু করি, মানে একেবারে ইতিহাস থেকে। তো শুরু করা যাক। তো আদি রোম সময়ে, যে সময় প্রাচীন রোম সাম্রাজ্য ছিল, রোমানরা তিনারা বসবাস করছিলেন, সে সময় সাবান ছিল না, পরিষ্কারও কোনো জিনিসই ছিল না, ক্লিনার কোনো জিনিস ছিল না। এমন সময়
রোমানদের একটা দ্বীপ ছিল, পাহাড়, এই পাহাড়টার নাম ছিল সেপো পাহাড়। একটু মনে রাখতে হবে পাহাড়গুলির নাম, সেপো পাহাড় বা সেপো পর্বত। তো এই পর্বতের পাদদেশে, মানে একেবারে মনে করো যে এটা যদি মনে করো যে পাহাড়টা, উঁচু পাহাড়টা আমরা যদি মনে করি যে এটা একটা পাহাড়, এর একেবারে ঠিক পাদদেশে, মানে একেবারে নিচে এই সাইড দিয়ে বয়ে গেছে একটা সুন্দর একটা নদী বয়ে গেছে। তো যাই হোক, এই পাহাড়ের একেবারে গা ঘিসে একটা নদী প্রবাহিত হয়ে গেছে। তো এই পাহাড়ের উপর কি করতো, রোমান যারা ছিল তারা রান্না বান্না করার এই যে ছাইটাইগুলি এই পাহাড়ের উপর জমা করে রাখতো। আবার যেহেতু ছাই আছে, আমরা জানি যে যেখানে একটু মানে গরম টাইপের কিছু থাকে, ছাই হোক বা বালু হোক, এগুলিতে কুকুর, শিয়াল তারপরে আরও অন্যান্য প্রাণী ওখানে যে বাসা বাঁধে থাকে। তো এই পাহাড়গুলিতে আরও অন্যান্য অনেক পশু প্রাণী বসবাস করত। তো তারা স্বাভাবিকভাবেই ন্যাচারাল মারা যেত বা অনেক সময় শিকার করে মারা যেত, বিভিন্ন কারণে পশু পাখিগুলি মারা যেত। তো এখানে ছাইয়ের স্তূপগুলি রয়েছে, আবার এখানে পশু পাখি মারা যাচ্ছে। এগুলি বৃষ্টির পানিতে বা বিভিন্ন কারণে এই কি বলে ছাইগুলি এবং পশু প্রাণীর মৃতদেহগুলি যে কোনোভাবে এই পানির সঙ্গে মিশে যেত, নদীর পানির সঙ্গে। আর এটা তখন এই পানির সঙ্গে এটা ফ্লো হতো আর কি, প্রবাহিত হতো। তো কিছু মানুষ দেখলো যে এই নদীটাতে গোসল করলে কেমন জানি একটা ফিল হয়, মানে ম্যাজিক লাগে আর কি। ম্যাজিক বলতে মনে করো যে এই পুকুরে এই নদীতে গোসল করছে, পুরো শরীরটা কেমন জানি হঠাৎ করে মনে করো যে পরিষ্কার হয়ে যায় খুব সহজেই, ইজিলি। এই নদীর পানিতে যদি কেউ কাপড় কাচে, তো দেখা যায় যে সহজেই কাপড়টা কেমন জানি পরিষ্কার হয়ে যায়। মানে তারা এলাকাবাসী যখন দেখলো যে এরকম, সকলের মুখে মুখে কানা ঘোষা শুরু হয়ে গেল, যে এখানে এই নদীতে নিশ্চয়ই কোনো জিনভূত আছে বা কিছু একটা ম্যাজিক্যালি কিছু একটা আছে, না হলে কেন আমাদের বাসাও মানে পুকুর আছে বাসার পাশে, তার খাল ডোবা আছে, এগুলি তো গোসল করলে তো কই আমাদের শরীর তো এরকম পরিষ্কার হয় না, কাপড়গুলি তো এত সহজে পরিষ্কার হয় না। কিন্তু এই নদীর পানিতে কি আছে যে এখানে গোসল করলে গাটা পরিষ্কার হয়ে যায়, কাপড় কাচলে খুব সহজে ইজিলি পরিষ্কার হয়ে যায়। তখন মানুষ ভাবতে শুরু করলো যে না, কিছু একটা আছে। তো এর পানিগুলো তখন নিয়ে যাওয়া শুরু করলো, কেউ বালতিতে করে নিয়ে গেলে বাসায় আবার ওই পানি দিয়ে গোসল করলে তাও দেখা যায় সেই ম্যাজিক্যালি প্রভাবটা আছেই। তখন সেই সময়ের যারা জ্ঞানী মানুষ ছিল বা সায়েন্টিস্ট ছিল, যারা একটু গবেষণা করত, তারা চিন্তা করলো নিশ্চয়ই এই পানির মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমাদের শরীরটা ক্লিন হচ্ছে, আমাদের পোশাকগুলি ক্লিন হচ্ছে। তার মানে ক্লিনারও কোনো ধর্ম এই পানিটার মধ্যে নিশ্চয়ই বিদ্যমান রয়েছে। তারা এখন এই পানিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো। তাদের এই সময় যেরকম ছিল আর কি পরীক্ষাগার, তারা ওইটা নিয়ে একটু গবেষণা চালানো শুরু করলো। তো দেখলো যে এই পানির মধ্যে আলাদা কি মানে বৈশিষ্ট্য আছে, নিশ্চয়ই অন্য পানির থেকে এর বৈশিষ্ট্য আলাদা কিছু হবে। তো এরা অনেক গবেষণা করে দেখলো যে এই পানির মধ্যে অন্য পানির মধ্যে যেগুলি নেই, এরকম দুইটা উপাদান পাওয়া গেল। একটা হলো এই যে ছাই, যেটা আমি এখানে লিখে দিচ্ছি, একটা হলো ছাই, আর একটা হলো চর্বি বা তেল বা চর্বি। একটু মন দাও পড়ার মধ্যে। তাহলে তেল বা চর্বি, এই দুইটা জিনিস তারা অন্য পানির থেকে আলাদা এই পানিটার মধ্যে পাইল। তখন তারা ধারণা করলো যে নিশ্চয়ই তাহলে এই দুইটা বৈশিষ্ট্যর কারণেই আমাদের শরীরটা পরিষ্কার হচ্ছে বা আমাদের কাপড় চোপড়গুলো খুব দ্রুত পরিষ্কার হচ্ছে। তার মানে এই দুইটার মাঝেই হয়তোবা ক্লিনারও কোনো ধর্ম বিদ্যমান রয়েছে। তাই তারা কি করা শুরু করলো, তখন তারা একটা বড় ধরনের পশুকে তারা শিকার করলো। শিকার করার পরে এরকম একটা খুঁটি বাঁধছে, এই খুঁটির মধ্যে এই প্রাণীটা এখানে ঝুলাই রাখছে, আর নিচে এখানে অনেকগুলো লাকড়ির উপর আগুন জ্বলাই দিছে। তো আগুন জ্বলতেছে, তো আগুনের তাপের কারণে এই যে পশুটা গলে গলে তার তেল চর্বিটা এই লাকড়ির ছাইগুলির মধ্যে পড়তেছে। তো খড়িটাও পুরাটা ছাই হয়ে গেল, আবার এইখানে যে প্রাণীটা পশুটা রাখছিল তারও তেল চর্বিগুলা গলে গলে টপ করে এই ছাইয়ের মধ্যে মিক্সচার হয়ে গেল। তখন এই যে এখানে যে ছাইয়ের টুকরাটা আমরা পাইলাম,
বা ওরা পাইছিল, এই ছাইয়ের টুকরোটার মধ্যে তখন পানি মিক্স করে দিয়ে একটা মনে করো যে এরকম ইটের শেপ বা চারকোনা বা এরকম ঢেল মতো গোল আকার এরকম করে তারা রাখলো, রাখে তখন ওটা দিয়ে গা একটু ঘষাঘষি করতেছে বা কাপড় কাচতেছে, তখন দেখতেছে ঠিকই তো কাজ করতেছে, হ্যাঁ শরীর পরিষ্কার হচ্ছে, কাপড় সহজে ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো তো এইটা তো ভালোই, তাহলে তো আর আমাদের কষ্ট করে ওই নদীতে যাই গোসল করতে লাগে না, ওখান থেকে পানি নিয়ে আসার লাগে না, আমরা যদি এইভাবে করে বানাই তাহলে তো আমরা যে যেখানে থাকি না কেন ওখানেই পরিষ্কার করতে পারবো গা, আবার মনে করে যে কাপড় চোপড়। তো এটা যখন বানানো শুরু হয়ে গেল তখন এটার ডিমান্ডটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। কারণ ভাই কে না চায় যে আমার শরীরটা পরিষ্কার থাকুক, কে না চায় আমার কাপড় চোপড় পরিষ্কার থাকুক। মানুষ হিসাবে অ্যাজ এ ম্যান, মানুষ আমরা ইনসান মানুষ হিসাবে আমাদের এটা একটা স্বভাব যে আমরা ফিটফাট থাকতে চাই, আমাদের শরীর পরিষ্কার রাখতে চাই, কাপড় চোপড় পরিষ্কার রাখতে চাই। তাই এটার ডিমান্ড প্রচুর হারে বাড়া শুরু করলো। যখন এইভাবে বাড়া শুরু করলো তখন ওই মানুষগুলো চিন্তা করলো তো তাহলে আমাদের কি করণীয়। তখন এরা বাড়ি বাড়ি যাচ্ছে, সকলে তো রান্না বান্না করে খড়ি দিয়ে এই ছাইগুলি কালেক্ট করা শুরু করলো, টাকা দিয়ে কিনে আনতেছে। তারপরে আবার এইভাবে পশুর চর্বিগুলি কালেক্ট করা শুরু করলো। তারপরে এই মনে করে যে পশুর চর্বি আর এই ছাইগুলি এক জায়গায় মিক্সড করে তারা এরকম একটা কৃত্রিম সাবান তৈরি করা শুরু করলো। আর এইটা তখন চাহিদা ব্যাপক আকারে শুরু হয়ে গেল। এইভাবে করে ধীরে 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 এর ব্যাপকতা বাড়তে শুরু করলো। তখন এটা সরাসরি আর ছাই ইউজ হচ্ছে না, তখন ধীরে ধীরে এটাও আপডেট হচ্ছে, উন্নত হচ্ছে। এইভাবে উন্নত হতে হতে আজকে আমাদের সাবানে যেই সাবান দেখতেছি এই সাবানের মধ্যে চলে আসছে। তো এইখানে আমি একটা অপশন লিখে রাখছি, সেটা হলো সাবানের প্রকারভেদ। বর্তমানে ব্যবহার অনুসারে আমরা সাবানকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রসাধনী সাবান আর একটা হলো আমাদের লন্ড্রি সাবান। একটা হলো প্রসাধনী আর একটা হলো লন্ড্রি। আমি প্রসাধনী সাবানটাকে এই যে গোল সাবান দিয়ে বোঝাচ্ছি, আর লন্ড্রি সাবান কি বলে লন্ড্রি সাবানটাকে গোল আকার দিয়ে বোঝাচ্ছি। আর এই যে আমাদের যেটা প্রসাধনী সাবান সেটাকে আমি চতুর্ভুজ দিয়ে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো যে এটা হলো মানে গা ঘষা সাবান, সোজা বাংলা কথা যেটা যেটা আমরা গায়ে মাখি, আর এটা হলো কাপড় কাচা সাবান। তো এই দুটো সাবানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো এই সাবানটার মধ্যে মনে করো যে একটু তুলনামূলক জিনিসগুলি যেগুলো শরীরের জন্য ক্ষতিকর কম, এই জিনিসগুলো এটাতে দেওয়া কম আছে। এটাতে একটু সেন্ট এন্ড সুঘ্রাণ দেওয়া আছে, আর এটাতে ওগুলো দেওয়া নেই। আমি একটু পরে এটাতে আসতেছি। তো যাই হোক, এভাবে করে তারা যখন সাবান উৎপন্ন করলো, এটা থেকে আপডেট হতে হতে আমাদের এই সাবানের মধ্যে চলে আসছে। তো এখন তোমাদের মাথায় কিলবিল করতে পারি যে ভাইয়া তাহলে এই যে তেল আর ছাই এটা আবার ক্লিনারক হিসাবে কিভাবে কাজ করছে। এটা কাজ করছে কিভাবে, এই যে ছাই আমরা দেখছি, এই ছাইয়ের মধ্যে আছে পটাশিয়াম কার্বনেট C2K2CO3, পটাশিয়াম কার্বনেট। তোমরা নিশ্চয়ই জানো পটাশিয়াম কার্বনেট এটা একটা ক্ষার জাতীয় জিনিস, আর তেল চর্বি তো আছেই। তো এখানে আমি দেখো একটা বিক্রিয়া এখানে লিখে রাখছি, সাবান তৈরির বিক্রিয়া। সাবান যেভাবে তৈরি হয় এখানে দেখো 1 নম্বর লাগবে তেল চর্বি, আর এটা হলো ক্ষারীয় কোনো পদার্থ, ক্ষারীয় বস্তু। এই দুইটার বিক্রিয়ার ফলে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা হলো গ্লিসারিন আর একটা হলো সাবান। আমি আসতেছি এখানে। তো যাই হোক, যেহেতু এই ছাইয়ের মধ্যে পটাশিয়াম কার্বনেট রয়েছে, একটু ক্ষার রয়েছে, আর তেল চর্বি এখানে পাওয়া গেছে, যার কারণে দেখা যাচ্ছে সাবানের বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান ছিল, বিধায় মানুষের শরীরের ময়লা দ্রুত কেটে গিয়েছিল এবং কাপড়গুলো খুব সহজে ইজিলি পরিষ্কার হয়ে গেছিল। তো যাই হোক, এটা থেকেই ধীরে ধীরে আপডেট যেটা আমাদের সাবান আসছে আর কি। তো যেটা বললাম যে দেখো, যদি কোনো সাবানের মধ্যে ক্ষারের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু ওই সাবানটা দিয়ে পরিষ্কার ভালো হবে ঠিক, কিন্তু ওটা যদি আমরা শরীরে লাগাই তাহলে দেখা যাবে যে আমাদের ত্বকের স্কিনের অনেক প্রবলেম দেখা যাবে। হয়তো এমনও হতে পারে যে ক্ষত হয়ে গেছে বা অনেক ঘা পাচড়া হবে, অনেক ধরনের সমস্যা হবে আমাদের স্কিনে। আবার তেল চর্বির পরিমাণটা বেশি থাকলে আবার শরীরটা তেলতেলা লাগবে, আবার পরিষ্কারটা ভালো মতো হতে যাবে না, এরকম একটা ভাব হবে। যার কারণে এই যে আমাদের যেটা মনে করো যে লন্ড্রি সাবান, এটার মধ্যে দেখা যায় ক্ষারের পরিমাণটা বেশি থাকে, কারণ আমাদের কাপড় চোপড় একটু পরিষ্কার লাগবে। এই লন্ড্রি সাবানটা, কাপড় কাচা সাবানটা যদি গায়ে কোনোদিন মাখো তো দেখবা
যে খুব খারাপ লাগতেছে, কারণ এখানে ক্ষারের পরিমাণ বেশি থাকে, এখানে সুগন্ধি ব্যবহার করা হয়নি, আরও অনেক কিছু থাকে যেগুলো শরীরের জন্য খারাপ, বা এটা আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি না, ভালো লাগবে না। আর এই যে যেটা আমাদের প্রসাধনী সাবান রয়েছে, যেটা আমরা গায়ে ঘষি, এই সাবানটাতে এই দুইটার মিক্সচারটা খুব সূক্ষ্মভাবে দেওয়া হয় যাতে করে স্কিনের কোনো সমস্যা না হয়। আর এখন তো আপডেট হচ্ছে, বুঝতেই পারতেছো যে কত ধরনের সাবান বেরোয়েছে, ডাব সাবান বেরোয়েছে, লাক্স, আরও কত কত সাবান বের হয়েছে। মাঝখানে একটা ডাব আর লাক্সের মার্কেটিং করে দিলাম। তো যাই হোক, তো এই সাবানগুলি কি বলে, যখন আমরা স্কিনে মাখি তখন দেখা যায় যে আমাদের ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, সেন্টও করতেছে, আবার মনে করে যে শরীরটা খুব ভালো লাগতেছে। তো এর কারণ হলো ক্ষার আর চর্বির মিশ্রণটা তারা অনুপাত আকারে একেবারে অ্যাকুরেট করে দেয়, আর সেখানে একটা মানে সেন্ট জাতীয় জিনিস দিয়ে দেয় যাতে করে আমাদের খুব ভালো লাগে আর কি। তো এইভাবে করেই আমাদের ধীরে ধীরে সাবানের প্রচলনটা চলে আসছে। আমি আশা করছি সাবান কিভাবে আসলো এর হিস্টোরিটা তোমার মাথায় সেভ হয়ে গেছে। এরপরে আসো যে ভাইয়া এটা তো বুঝলাম, এগুলা তো আমাদের কোনো ব্যাপার না, বিষয় তো আমাদের সমস্যা লাগে পরীক্ষার খাতায় আনসার করতে, যখন বিক্রিয়াগুলো লিখতে হয় তখন তো আমার মাথা গুলে যায়। আমি আগেই বলে দিছি, তুমি ক্লাসটা ভালো করে দেখো, তোমার মাথা যে গুলাবে না তার দায়ভার আমি নিলাম। তোমার দায়ভার সব কিছু, অন্তত এই সাবানের আর জীবনে কোনোদিন গুলাবে না তোমার। একটু মনোযোগী হও এখন। এক নম্বরে আমাদের লাগবে যে সাবান কাকে বলে, 1 মার্কের জন্য আসে, ক নাম্বারে প্রশ্ন আসে। তো আমরা বলবো উচ্চতর ফ্যাটি অ্যাসিড এর সোডিয়াম বা পটাশিয়াম লবণকেই সাবান বলে। এটা মুখস্থ রাখতে হবে, করার কিছু নেই। আবার বলছি, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম এর লবণকে সাবান বলে। এইভাবে করে আমরা এটা মুখস্থ করে নিব। তো মুখস্থ এইভাবে করার পরে এখন দেখো আমরা বিক্রিয়ার দিকে চলে যাই যে আসলেই সাবানটা কিভাবে প্রস্তুত করা হয়। তো আমি একটু আগেই তোমাদের কাছে বলে নিয়েছি যে সাবান প্রস্তুত করার ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মাস্ট, একটা হলো তেল চর্বি লাগবে, আর একটা হলো ক্ষারীয় কোনো বস্তু লাগবে। এই দুইটির সমন্বয়ে আমাদের দুইটা জিনিস উৎপন্ন হবে, একটা হলো গ্লিসারিন আর একটা হলো সাবান। এই দুইটা জিনিস আমাদের তৈরি হবে। তো আমাদের মূল লক্ষ্য সাবান তৈরি করা, তো উপজাত হিসাবে বর্জ্য পদার্থ হিসাবে গ্লিসারিনটা উৎপন্ন হয়। তো যাই হোক, আমরা কিভাবে করি সেটা আগে দেখি। তো আগে আমাদের তেল বা চর্বির সংকেত জানা থাকার লাগবে। তুমি যদি বলো ভাইয়া আমি তেল চর্বির সংকেত জানি না, তাহলে কিন্তু হবে না ভাইয়া, অন্তত তেল বা চর্বির সংকেতটা মুখস্থ রাখতেই হবে। এখন আমি বলতেছি যে ক্যালসিয়াম কার্বনেট, এখন ক্যালসিয়াম কি তুমি যদি বলো ভাই আমি ক্যালসিয়ামও জানি না, তাহলে কিন্তু মুসিবত। তোমরা পরীক্ষার্থী, আমি আশাবাদী অন্তত এতটুকু তোমরা জানো। তো দেখো এই যে আমি এখানে যে সংকেতটা লিখে রেখেছি এটাই মূলত তেল বা চর্বির সংকেত। তো এই তেল বা চর্বির সংকেত এতটুকু তোমার মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা খুবই ইজি, দেখো তোমাদেরকে বোঝার ক্ষেত্রে আমি নিচে লিখে দিচ্ছি। আমরা জানি এটা হলো কার্বন হাইড্রোজেনের একটা দীর্ঘ শিকল, C2 বন্ড, আবার আমি দিতে পারি যে CH বন্ড, CH2 বন্ড, এইভাবে করে আমি 3টা বন্ড দিলাম। দেখো এই প্রথম সংকেতটা আমি এখানে লিখে রাখছি, এর সঙ্গে C17H35, এই একটা মুখস্থ করে রাখলে তো পুরোটা সেম, তোমরা জানোই। আর আমরা জানি এখানে কার্বনের 4টা হাত থাকে, মানে 4টা অণু থাকে, চারদিকে 4টা। তো এইদিকে মনে করো যে এই নিচের কার্বনের সঙ্গে একটা আছে, হাত ধরা আছে, এটা কার্বনের সঙ্গে আছে, আর এখানে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে একটা হাত ফাঁকা আছে, দেখো এই হাতটা আমি এখানে ফাঁকা রেখে দিছি। ঠিক অনুরূপভাবে এখানে এই কার্বনের সঙ্গে একটা ধরে আছে, ওই কার্বনের সঙ্গে একটা ধরে আছে, আর এই হাইড্রোজেনের সঙ্গে একটা ধরে আছে, আর একটা হাত ফাঁকা আছে, এটা এর দিকে ধরছে। তো এইভাবে 3টাই হয়েছে একই রকম, 3টার গঠন পুরাই সেম, লক্ষ্য করে দেখো পুরাই সেম। তো এটা মনে রাখার তো কোনো কারণই নেই, C17H35 মুখস্থ করে নিবা। তো এরটুক যদি আমাদের মুখস্থ হয়ে যায়, বিক্রিয়ার আর বাকি কোনো মুখস্থ করার লাগবে না, এখন তুমি সব ধারাধার পারবা। কিভাবে আমি দেখাই দিচ্ছি। তো এই যে পুরা তেল চর্বিটা, এটা মূলত বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা যে কোনো একটা বলতে পারি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH, এর যে কোনো একটা, এক কথায় ক্ষারের সঙ্গে বিক্রিয়া হবে। এই যে এখানে বলছি ক্ষার,
ক্ষারের সঙ্গে বিক্রিয়া হতে হবে। তো যাই হোক, এখানে আমরা নিছি সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিয়েই আমরা তোমাদেরকে দেখাই দিব। তো একটু লক্ষ্য করো যে আসলে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তোমরা দেখছো যে এই তেল আর চর্বি, অনেকেই চিন্তা করে যে ভাই এটা আসলে তেল না চর্বি। এটা কিন্তু দুইটাই, তেলও চর্বিও। যখন লিকুইড আকারে থাকবে তখন এটাকে আমরা তেল বলবো, আর যখন এটা জমাট বাঁধে যাবে বা শক্ত আকারে থাকবে তখন এটাকে আমরা চর্বি বলবো। সংকেত কিন্তু সেম, একই। তো যাই হোক, এই সংকেত তেল বা চর্বিটা খাটটার সঙ্গে কিভাবে বিক্রিয়া করছে, আর বিক্রিয়া করে কি কি গ্লিসারিন আর সাবান যে উৎপন্ন হচ্ছে কিভাবে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল আমি দেখাই দিচ্ছি, একটু মন দাও। লক্ষ্য করো, এখানে আমি চর্বির প্রথম অংশটা তুলে নিছি। তেল বা চর্বির প্রথম এই যে এই অংশটুকু আমি হুবাহু এখানে তুলে নিছি। আর এখানে দেখো আমাদের 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে OH মাইনাস হয় এটা আমরা জানি, আর এখানে সোডিয়াম প্লাস হয় এটাও আমরা জানি। তো এই দুইটা ভাঙলে তো এই দুইটা মনে করো যে প্লাস মাইনাসে পরিণত হবে, এটা তো তোমরা জানোই, যারা যোগ করছো, তোমরা আরও অনেক সামনের অধ্যায়গুলো করছো, তোমাদের তো এটা পানি পানি হয়ে আছে। তো যাই হোক, এই সোডিয়ামটা প্লাস আছে, OHটা মাইনাস আছে। তো এই যে OH মূলকটা এই যে এই পুরা লম্বা চেনটার সাথে যুক্ত হয়ে গেল, এর একটা হাত ফাঁকা আছে, এই যে OH এখানে যুক্ত হয়ে গেল। OH OH OH, কোনো কষ্টকর হইল? প্রথম অংশটার সঙ্গে তেল চর্বির প্রথম অংশটার সঙ্গে আমাদের OH মূলকটা আসে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে যে এই জিনিসটা যে তৈরি হলো, এই জিনিসটা কি? এটাই ভাই গ্লিসারিন। এই যে এটাই হলো গ্লিসারিন, এটাই হলো গ্লিসারিন, এটাই হলো গ্লিসারিন। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে আমি এখানে লিখে রাখছি, একটু মিলাই নাও, তাহলে ওখানে গ্লিসারিন উৎপন্ন হয়ে গেল। তাহলে গ্লিসারিনটা খুব সহজেই আমরা বুঝে ফেললাম যে তেল চর্বির প্রথম অংশটার সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বা এটাকে কোস্টিক সোডাও আবার বলি, এটার অপর নাম হলো কোস্টিক সোডা, সোডিয়াম যেটা সোডিয়াম অক্সাইড আর কি। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এই যে OH মূলকটা শুধু এখানে যুক্ত করে দিছি, দ্যাটস ইট। মানে আর কোনো ঝামেলা নেই, পেরা নেই, একেবারে গ্লিসারিন আমাদের উৎপন্ন হয়ে গেল। এখন সমস্যা লেগে যাবে পরের অংশটুকু নিয়ে। তো এখন বাকি থাকলো কোন অংশটুকু? এই যে এখানে অংশটুকু আমি এখানে যোগ দিয়েই বাকি অংশটুকু এবার তুলতেছি। একটু লক্ষ্য করো, COO আমার সাথে বলো বারবার, তাহলে মুখস্থ হয়ে যাবে। C17 H35, আবার বলো COO C17 H35, আবার COO C37 H35, এটা সরি 17 এটা, তাহলে 17 আর হলো H35। তাহলে এই তিনটা এই যে বাকি অবশিষ্ট ছিল, একটু চিন্তা করো তো, এই যে এই হাতটা এই বন্ডটা তো আমি ভেঙে দিছি না, তাহলে এর একটা হাত ছিল, এরও হাত ছিল, এরও হাত ছিল, এর হাতগুলো তো এর হাতের সঙ্গে হ্যান্ডশেক করাই দিছি, বন্ধন আবার ঘটে গেছে। কিন্তু এর একটা করে হাত তো ফাঁকা আছে, এই ফাঁকা হাতটা এই যে এই পাশে ফাঁকা হাতটা ছিল, তা আমি বোঝানোর ক্ষেত্রে আপাতত এই পাশেই দিয়ে দিই। তো এখন দেখো এই যে এই পাশে একটা করে এদের হ্যান্ডশেক করার কেউ নাই, সিঙ্গেল মানুষ, হাত ধরার কেউ নেই। তো উপরে উঠাইতে গেলে ভালো কিছু করতে গেলে তো একজন হাত টেনে ধরতেই হবে মাস্ট। তো এই পাশে ধরবে কে? এই যে আমাদের সোডিয়াম বন্ধু রয়েছে এনে, এ চিন্তা করলো আমিও খালি রয়েছে, আমার এ চলে গেল, তা আমিও খালি রয়েছি, তো এ এখন এই জায়গাগুলোতে বসে গেল। তো এ ছিল সোডিয়ামে একটা, এখানে তো 3টা হাত ফাঁকা আছে, এই জন্য আমাদের মূলত 3 অণু কোস্টিক সোডা যেটা 3 অণু লাগবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা এটা 3 অণু লাগবে। তাহলে এইখানকার একটা সোডিয়াম আমি এই যে এখানে একটা দিয়ে দিলাম এনে, আর একটা সোডিয়াম এখানে দিয়ে দিলাম, আর একটা সোডিয়াম এই যে এখানে দিয়ে দিলাম। তো 3 অণু ছিল, 3 অণুতে 3টা ছিল, এখানেও 3 অণু ছিল, 3 অণুতে আমি 3টাতে দিয়ে দিছি, আর এখানেও 3টা আমি 3 জায়গায় দিয়ে দিছি। তখন দেখো খুব সুন্দরভাবে লক্ষ্য করো, এই যে জিনিসটা তৈরি হলো, এটার নামই ভাই সাবান। সোজা বাংলায় এটার নামই হলো সাবান। এটার আরও একটা নাম আছে, সেটা হলো, এটার নাম হলো মানে গাঠনিক নাম যদি বলো তাহলে এটাকে বলতে হবে
সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট, এটারে আরেক নাম হলো সাবান। তো এই যে দেখো শুধুমাত্র এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মূলকটাকে আমি এই পাশে আছে চর্বির প্রথম অংশটার সঙ্গে লাগাই দিয়েছি, আর এই পাশে বাকি যেই অংশটা ছিল এই অংশটার সাথে আমি শুধু সোডিয়াম লাগাই দিছি। বাস এইখানে যেই অণুটা গঠন হয়ে গেল এই অণুটার নামই হলো সোডিয়াম স্টিয়ারেট বা সাবান। এটাকে একটু সুন্দর করে গুছায় নে, যে দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি কোনো কি সমস্যা হবে? মনে করো যে এইখান থেকে এই জিনিসটা আগে লিখলাম, দেখো C17, তারপরে H35, তারপরে আমি দিলাম COO, আর NA একেবারে শেষে দিয়ে দিলাম NA। কোনো সমস্যা আছে? এই জিনিসটাকে আমি শুধু একটু গুছায় লিখলাম, গুছায় লিখে তো আমরা পারি রে ভাই, গুছাগুছি তো কাজ আমরা ভালোই পারি। তো যাই হোক, এই যে সোডিয়ামটাকে শুধু শেষে দিয়ে দিলাম। এই যে দেখো এখন যে জিনিসটা পাওয়া গেল, এই জিনিসটা এখন লক্ষ্য করো আর এইখানে লক্ষ্য করো, পুরা সেম একই বিক্রিয়াটা ঘটে গেছে। তো এখানে আমার 3টা অণু ছিল, যার কারণে এখানে আমি সামনে 3 দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমার মনে হয় যে এই বিক্রিয়াটা অন্তত তোমাদের আর কোনো দিন ঝামেলা লাগবে না বা কোনো সমস্যা লাগবে না। এইভাবে করে তুমি যদি এইভাবে বিক্রিয়াটা দেখাই দিয়ে সাবানের প্রস্তুতিটা দিয়ে দাও, গ মার্কের জন্য বা ঘ মার্কের জন্য ছাক্কা একটা নাম্বার তোমাকে দিয়ে দিবে। যদি সিকিউ আসে এইভাবে করে দিয়ে দিবে। তো এই যে দেখো তেল বা চর্বি এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে আমাদের গ্লিসারিন আর সাবান তৈরি হচ্ছে। এই গ্লিসারিন আর সাবান তৈরি হচ্ছে, এই যে প্রসেসটা, মনে করে যে তেল আর চর্বি থেকে ক্ষারের বিক্রিয়া ঘটানোর পরে যে সাবান উৎপন্ন করা, যে এই যে বিক্রিয়াটা বা প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে সাবানায়ন। সাবান তৈরির প্রক্রিয়াটা, প্রসেসটা, বিক্রিয়াটাকেই বলা হচ্ছে সাবানায়ন বা সাবানায়ন প্রক্রিয়া। তাহলে তোমাদের অনেক সময় নৈবেদ্যিকে আসতে পারে সাবানায়ন কি? সাবান তৈরি করার যে প্রসেসটা এটাই হলো সাবানায়ন। তো যাই হোক, আমরা সাবানায়ন পড়লাম। এরপরে আমাদের এইখানে একটা সফট কেক নামে একটা জিনিস আছে, অনেক সময় নৈবেদ্যিকে আসে, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হবে। আর সাবানের প্রকারভেদ তো আমি আলোচনা করেই ফেলেছি। এরপরে এই যে এখানে RH মূলক, একটা আর মূলক রয়েছে, এর একটা সংকেত আমরা এখানে লিখে দিয়েছি, সেটা হলো CN2N+1। এখানে N এর মানটা অবশ্যই 12 থেকে 18 এর মধ্যে হবে। এটা একটা লম্বা চেন, কার্বনের একটা লম্বা চেন। এটা আমি একটু পরে আসতেছি যে যখন ক্লিন করি আমরা জামা কাপড় ময়লাটা তখন কিভাবে হচ্ছে। তো সফট কেকটা কিভাবে হয় এখন লক্ষ্য করো, এখানে আমাদের গ্লিসারিন তৈরি হলো আর এখানে আমাদের কি হলো, সোডিয়াম স্টিয়ারেট বা সাবান তৈরি হলো। দুইটাই কিন্তু এক জায়গায় মিক্সড হয়ে আছে। তো এখন যদি ভাই আমাদের যদি সাবান আর গ্লিসারিন এক জায়গায় মিক্সড করে দেয়, আমরা না ধুতে পারবো কাপড়, না ধুতে পারবো আমাদের নিজের গা, কোনোটাই হচ্ছে না। তো এখন আমার দরকার তো ভাই সাবান, আমি গ্লিসারিন দিয়ে এখন কি করব? গ্লিসারিনের আমার অন্য সময় দরকার, গ্লিসারিনের এখন আমার দরকার নাই। গ্লিসারিনটাকে তো আলাদা করতে হবে। তো গ্লিসারিনটা আলাদা করার কারণে আমাদেরকে এখানে যে কাজটা করতে হয়, এই দুইটার মিশ্রণের মধ্যে আমাদেরকে মনে করো যে সোডিয়াম NaCl, সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা লবণ নামে চিনি, এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটাকে এখানে মিক্স করতে হয়, গ্লিসারিন আর সাবানের ভিতর ঢেলে দিতে হবে। ঢেলে দিলে কি হবে, এই যে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এই যে গ্লিসারিন যেটা রয়েছে এটা পাত্রের তলে পড়ে যাবে। যদি মনে করো যে এটা একটা পাত্র, এখানে মনে করো যে গ্লিসারিন সাবান এক জায়গায় মিক্সড হয়ে আছে। এখন তুমি যখন এখানে সোডিয়াম ক্লোরাইডটা ঢেলে দিলা, NaCl, তো এই যে NaCl যখন এখানে ঢেলে দিলা, NaCl এর সঙ্গে এই যে গ্লিসারিনটা বিক্রিয়া করে তখন এখানে নিচে তলানি আকারে পড়ে যাবে। তখন এই যে এখানে আমি আরেকটা লিখে দেই, দেখো মনে করো যে এখানে তলানি আকারে গ্লিসারিনটা সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে মিলে থাকবে, আর উপরে এই যে সোডিয়াম ক্লোরাইডের উপরে, গ্লিসারিন এবং সোডিয়াম ক্লোরাইডের উপরে এই পুরা জায়গাটা ফেনা 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 জাতীয় কিছু জিনিস কেকের মতো করে ভেসে থাকবে পানির উপরে, কারণ এটা অনেকটা হালকা থাকবে।
এটাই মূলত সাবানটা, আর নিচে যেটা রয়েছে এটা হলো গ্লিসারিনটা। এই যে আমরা দুটো অংশকে আলাদা করে দিলাম, আলাদা করলাম কার মাধ্যমে? অবশ্যই সেটা NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে সেই দুইটা উপাদানকে আলাদা পৃথক করা হলো। এখন এই যে উপরে সাবানের মতো করে ফেনাগুলি, এই ফেনাগুলি তখন বিভিন্ন কি বলে শেপের বাক্স করা রয়েছে, এগুলাতে যখন ঢেলে দেওয়া হয়, এগুলা সাবানের বাক্স এরকম যে যে শেপের বাক্স থাকবে, এই বাক্সর মধ্যে যখন ঢেলে দেওয়া হবে ওই শেপ আকৃতির তখন সাবান তৈরি হবে। তো বুঝতেই পারতেছ, এই যে কেকটা পাওয়া গেল, কেকের মতো জিনিসটা, এটাকেই বলা হচ্ছে সফট কেক। তাহলে তোমাকে যদি বলা হয় সফট কেক কি, তাহলে তুমি সহজেই বলতে পারবা যে এই যে গ্লিসারিন আর সাবানের মিশ্রণের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যদি মিক্সড করে দেই, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে গ্লিসারিন বিক্রিয়া করে সেটা নিচে তোলানি আকারে পড়বে, আর উপরে ফেনার মতো যে কেকের মতো ভেসে থাকে যে জিনিসটা, সেটাই হলো সফট কেক, এটাই হলো সাবান। আর এই সাবানটা দিয়ে পরে তখন কি করা হয়, বিভিন্ন খাঁচে ঢুকিয়ে সেটাকে সাবান তৈরি করানো হয়। তো এই ছিল মূলত আমাদের আজকের বিক্রিয়াটা। আমাদের ক্লাসটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম অবশ্যই এই যে আমাদের খুব আনন্দ লাগছে বা ভালো লাগছে একটা বিষয়, যে তোমরা আমাদের কাছে চাচ্ছ যে ভাইয়া এই জিনিসটা একটু যদি বুঝাই দিতেন তা আমরা উপকৃত হতাম বা আমার ভালো হতো। তো তোমরা এইভাবে বললে আসলে আমাদের ক্লাস দেওয়ার স্পৃহাটাও বেড়ে যায়, যার কারণে বারবার চাও, বাট চাইলে কি চাইলেই পাচ্ছ, টাকা দিতে হচ্ছে না, কোনো কিছু করার লাগতেছে না, শুধু চাইতে লাগতেছে। তোমরা শুধু কমেন্টে একবার বলে যাও যে ভাই আমার এটা লাগবে, ভাই আমার এটা লাগবে, বাস আমরা ধারাধার ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করব। তো ওয়ান শট ক্লাস আরও ইনশাল্লাহ আমরা তো রেগুলার দিচ্ছি, হয়তো তোমাদের প্রেক্ষিতে ভাবে করে আমাদের টিম মেম্বারগুলো গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটাও 12 অধ্যায়টা একটা মজার একটা ওয়ান শট ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দুদিনে ভালো থাকো, আমার জন্য দোয়া করিও। আমাদের অগ্রজ টিউটরসের মেম্বার যতগুলি রয়েছে সকলের জন্য প্রাণ উজাড় করে দিয়ে খালেস দিলে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ তাআলা যেন সকলকে আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আর তোমাদের পাশে আরও খেদমত করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।